হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং 24/7। তো এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান পলিটির মক টেস্টের পার্ট নম্বর 16। তো 1 থেকে 15 অবধি কিন্তু আগে রিলিজ হয়ে গেছে। যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই সেগুলো দেখে নেবে। প্রত্যেকটি ভিডিও কিন্তু ভীষণ ভীষণ ইনফরমেটিভ এবং আগে কিন্তু একটু ডেসক্রিপটিভ টাইপ করে কিন্তু করানো হয়েছে 14 নম্বর অবধি। তো যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে এবং এগুলো কিন্তু আসন্ন কলকাতা পুলিশ, রেলওয়ে গ্রুপ ডি এবং ডাব্লিউপির যে পরীক্ষা সেগুলোর জন্য কিন্তু ভীষণ ভীষণ করে ইম্পর্টেন্ট। তো প্রথমেই বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে কিন্তু অল করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশানে থাকা লিঙ্কের মাধ্যমে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো। তো চলো, আগের দিন তোমাদের পার্ট নম্বর 15তে যেখানে শেষ হয়েছিল তারপর থেকেই কিন্তু কিছু কিছু কোশ্চেন আবার শুরু হবে। তো প্রথমেই দেখো কী বলেছে। 1 নম্বর কোশ্চেনের দিকে আমরা তাকাবো। বলছে প্রথম ক্যাবিনেট মিশনে গণপরিষদের মোট সদস্য সংখ্যা কতজন ছিল? তো অপশানগুলো দেখো। অপশান এ কিন্তু বলছে 386 জন, অপশান বি কিন্তু বলছে 387 জন, অপশান সি বলছে 388 জন এবং অপশান ডি কিন্তু বলছে 389 জন। তো সঠিক উত্তর কী হবে 4টের মধ্যে? তো তোমরা আশা করি জানো, তো আমি একবার তাও বলে দিই। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, অর্থাৎ প্রথম ক্যাবিনেট মিশনে গণপরিষদের যে মোট সদস্য সংখ্যা সেটা কিন্তু ছিল 389 জন। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং পরীক্ষায় আসা কিন্তু কোশ্চেন। তো নেক্সট দেখো কি বলেছে, যে ভারতীয় গণপরিষদের চিহ্ন কী? ভীষণ 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 ইম্পর্ট্যান্ট, অনেকবার পরীক্ষায় দিয়েছিল অন্তত। এই যে চিহ্নগুলো বিশেষ করে এগুলো কিন্তু প্রত্যেকটা একটু দেখে যাবে এবং পরে আমি আলাদা করে একটু ভিডিও বানিয়ে দেবো যে কোনটার চিহ্ন কী ছিল। তো এখানে আপাতত কী জানতে চাইছে, যে ভারতীয় গণপরিষদের সিম্বল কী ছিল? তো অপশানগুলো দেখো। অপশান এ কিন্তু বলছে হাতি, অপশান বি বলছে গন্ডার, অপশান সি বলছে বাঘ এবং অপশান ডি কিন্তু বলছে পদ্ম। তো এর সঠিক উত্তর কী হবে? গণপরিষদের চিহ্ন কিন্তু হাতি ছিল। তো অপশান এ কিন্তু হয়ে যাবে এটি সঠিক উত্তর। তো এই পেজের যে দুটো শিখলাম সেটা হচ্ছে ক্যাবিনেট মিশনের যে গণপরিষদের সদস্য সেটা ছিল 389 জন এবং ভারতের গণপরিষদের চিহ্ন কিন্তু ছিল হাতি। তো নেক্সট দেখো, পরের পেজে যাব। বলছে গণপরিষদ গঠনের যে প্রস্তাব সেটা কোথায় প্রথম আলোচিত হয়েছিল? তো অপশানগুলো দেখো। অপশান এ কিন্তু বলছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির যে বৈঠক সেই বৈঠকে, অপশান বি কিন্তু বলছে যে বিজেপির ওয়ার্কিং কমিটির বৈঠকে, অপশান সি কিন্তু বলছে অনুশীলন সমিতির বৈঠকে এবং অপশান ডি কিন্তু বলছে যে এই তিনটের মধ্যে কোনোটিতেই নয়। তো খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। তো গণপরিষদ গঠনের প্রস্তাব সর্বপ্রথম যে আলোচিত হয়েছিল সেটি কিন্তু হয়ে যাবে অপশান এ, অর্থাৎ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে। তো কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেই কিন্তু প্রথম গণপরিষদ বা ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের প্রস্তাব বা সেই নিয়ে কিন্তু আলোচিত হয়। তো নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন, কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইজি কমন কোশ্চেন। তো অপশানগুলো দেখো। অপশান এ কিন্তু বলছে জওহরলাল নেহেরু, স্পেলিং মিস্টেক আছে এটা একটু। অপশান বি কিন্তু বলছে BR আম্বেদকর, অপশান সি কিন্তু বলছে গান্ধীজি এবং অপশান ডি কিন্তু বলছে রামজি রাও। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর আমরা সবাই জানো, অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর, অর্থাৎ BR আম্বেদকরকে কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের জনক বলা হয় বা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু বলা হয় ইংলিশ টার্মে। তো নেক্সট দেখো কি বলছে, যে ভারত শাসন আইন কত সালে প্রবর্তিত হয় সেটা কিন্তু জানতে চেয়েছে। তো অপশানগুলো দেখো। অপশান এ কিন্তু বলছে 1856 সাল, অপশান বি কিন্তু বলছে 1857 সাল, অপশান সি বলছে 1858 সাল এবং অপশান ডি কিন্তু বলছে 1860 সাল। সঠিক উত্তর কোনটি হবে 4টির মধ্যে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি, অর্থাৎ 1858 সালে কিন্তু ভারত শাসন আইন প্রবর্তিত হয়েছিল। তো নেক্সট দেখো, বলছে কোন আইনে প্রাদেশিক আইনসভার সদস্যদের যে পরোক্ষভাবে নির্বাচন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়? আরেকবার কোশ্চেনটা ভালো করে দেখো। বলছে কোন আইনে প্রাদেশিক আইনসভার সদস্যদের পরোক্ষভাবে যে নির্বাচনের প্রক্রিয়া সেটা শুরু হয়েছিল? তো অপশানগুলো দেখো। অপশান এ কিন্তু বলছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। এগুলো আমরা যে ইয়ারগুলো এগুলো আমরা দিয়ে দিয়েছি তোমাদের কিন্তু সুবিধার জন্য। তো তোমরা জানতে পারবে যে অপশান কোনটা হবে, সেটা এর 4টের মধ্যে তো একটা ঠিক হবে, এটা অবশ্যই ঠিক কথা, কিন্তু যে সালগুলো আছে প্রত্যেকটা কিন্তু এটার সাথে কিন্তু ম্যাচ করেই দেওয়া আছে, ভুলভাল নেই। তো সেই সালগুলো যাতে তোমরা একসাথে মনে রাখতে পারো সেই জন্যই কিন্তু এভাবে অপশানগুলো সিলেক্ট করা হয়েছে। তো দেখো, অপশান এ কিন্তু বলছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, অপশান বি কিন্তু বলছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892,
অপশান সি কিন্তু বলছিল ভারত শাসন আইন 1919 সালের, এবং অপশান ডি কিন্তু বলছে এদের মধ্যে কোনোটিই নয়। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 সালে কিন্তু প্রাদেশিক আইনসভার সদস্যদের পরোক্ষ নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল। তো নেক্সট 7 নম্বর কোশ্চেন কি বলছে, যে ভারতীয় গণপরিষদের যে প্রথম স্থায়ী সভাপতি পদে হয়েছিলেন কে? তো আমরা সবাই জানি যে প্রথম অস্থায়ী একজন নির্বাচিত হয়েছিলেন এবং পরবর্তীকালে কিন্তু একজন স্থায়ী সভাপতি নির্বাচিত হন। তো অপশানগুলো আমরা সেই অনুযায়ী দেখে নেব। অপশান এ কিন্তু বলছে সচ্চিদানন্দ সিনহা, অপশান বি বলছে BR আম্বেদকর, অপশান সি কি বলছে BN রাও, এবং অপশান ডি কিন্তু বলছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান কী হবে 7-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি। আশা করি তোমরা সকলেই জানো যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু আমাদের গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। এবার অন্যগুলো আমরা একটু দেখে নিই, যে আমাদের সচ্চিদানন্দ সিনহা তিনি কি ছিলেন? তিনি কিন্তু ছিলেন আমাদের যে ভারতীয় গণপরিষদ তার প্রথম অস্থায়ী সভাপতি। তো অস্থায়ী সভাপতি যদি আসতো তাহলে কি বলতাম? সচ্চিদানন্দ সিনহা, এবং স্থায়ী সভাপতি হলে কী হবে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং আইনি উপদেষ্টা, ভারতীয় যে সংবিধানের গণপরিষদের যে আইনি উপদেষ্টা সে কে ছিল? সে কিন্তু ছিল BN রাও। এবং ভারতের গণপরিষদের যে খসড়া কমিটি তার চেয়ারম্যান কে ছিলেন? BR আম্বেদকর। ডক্টর রাজেন্দ্র প্রসাদ তো আমরা জানলাম যে স্থায়ী সভাপতি, এবং অস্থায়ী কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। তো 4টে নামের কী কারণে বিখ্যাত সেটা কিন্তু আমরা জেনে নিলাম। তো নেক্সট আমরা 8 নম্বরের দিকে যাব। 8 নম্বর কোশ্চেন কী বলেছে, যে গণপরিষদের পঞ্চম অধিবেশন বসেছিল কবে? তো অপশানগুলো দেখো। অপশান এ কিন্তু বলছে 1947 সালের 13ই আগস্ট, অপশান বি কিন্তু বলছে 1947 সালের 14ই আগস্ট, অপশান সি বলছে 1947 সালের 15ই আগস্ট, এবং অপশান ডি কি বলছে 1947 সালের 16ই আগস্ট। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1947 সালের 14ই আগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রাককালে, অর্থাৎ একদিন আগে কিন্তু এই গণপরিষদের 5th যে সেশন বা পঞ্চম যে অধিবেশন সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। তো নেক্সট আমরা দেরি না করে 9 নম্বর কোশ্চেনের দিকে যাব। 9 নম্বর কোশ্চেন কী বলছে, যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশান এ কিন্তু আছে BR আম্বেদকর, অপশান বি সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান সি কিন্তু বলছে BN রাও, এবং অপশান ডি কিন্তু বলছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন। ইনি কিন্তু প্রথম উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছিলেন, এবং রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি কিন্তু ছিলেন রাষ্ট্রপতি, এবং ইনি কিন্তু ছিলেন আমাদের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট। তো নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান রচনা করতে মোট সময় কত লেগেছিল? তো মোট সময় কত লেগেছিল? অপশানগুলো দেখো। অপশান এ কিন্তু বলছে 2 বছর 10 মাস 17 দিন, অপশান বি বলছে 2 বছর 11 মাস 17 দিন, অপশান সি বলছে 2 বছর 10 মাস 27 দিন, অপশান ডি বলছে 2 বছর 11 মাস 27 দিন। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, অর্থাৎ ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করতে সময় লেগেছিল কিন্তু 2 বছর 11 মাস 17 দিন, বা প্রায় কিন্তু 3 বছরের কাছাকাছি কিন্তু সময় লেগে গেছিলো। তো নেক্সট 11 নম্বর কোশ্চেনে আমরা দেখাবো। 11 নম্বর কোশ্চেন কী বলছে, যে ভূমি সংস্কার সম্পর্কিত যে বিষয় সেটি কোন শিডিউল বা কোন তফসিলে রয়েছে? তো অনেক সময় কোশ্চেন কিন্তু শিডিউল কথাটা দিয়েও থাকতে পারে, আবার তফসিল দিয়েও থাকতে পারে। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান এ কিন্তু বলছে 8ম তফসিল, অপশান বি 9ম তফসিল, অপশান সি বলছে 10ম তফসিল, এবং অপশান ডি কিন্তু বলছে 4র্থ তফসিল। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, অর্থাৎ 9th শিডিউল বা 9ম তফসিলে কিন্তু ভূমি সংস্কার সম্পর্কিত যে বিষয় সেটি কিন্তু আলোচিত হয়েছে। তো নেক্সট 12 নম্বর কোশ্চেন কী বলছে, যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আইনের চোখে সবাই সমান সেটা কিন্তু বলা আছে? তো ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে সেটা? অপশান এ কিন্তু বলছে 14 নম্বর আর্টিকেলে বা 14 নম্বর ধারায়, অপশান বি কিন্তু বলছে যে 24 নম্বর ধারায়, অপশান সি বলছে 34 নম্বর ধারায়, এবং অপশান ডি কিন্তু বলছে 35 নম্বর ধারায়। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, অর্থাৎ ভারতীয় সংবিধানের কিন্তু 14 নম্বর ধারায় বলা হয়েছে যে আইনের চোখে সবাই সমান, কেউ আইনের উপরে নয়। তো নেক্সট
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে এবং ভালো লাগলে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করবে। দেরি না করে 13 নম্বর কোশ্চেনের দিকে আমরা তাকাবো। বলছে কত সালে জাতীয় কংগ্রেস সংবিধান স্বীকৃত বিরোধী দল, এটা কিন্তু মনে রাখবে যে বিরোধী দলের মর্যাদা পায়, এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, বিরোধী দলের মর্যাদা পাইছিল কত সালে? তো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অপশন এ বলছে 1975 সালে, অপশন বি বলছে 1976 সালে, অপশান সি বলছে 1977 সালে এবং অপশান ডি কিন্তু বলছে 1978 সালে। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি, অর্থাৎ 1977 সালে কিন্তু আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস সংবিধান স্বীকৃত একটি বিরোধী দলের মর্যাদা পায়। তো নেক্সট 18 নম্বর কোশ্চেন বলছে সাধারণ পদ্ধতির দ্বারা সংবিধানের কোনো অংশের যে পরিবর্তন ঘটানো হয় যদি, তাহলে তাকে কি বলা হয়? তো অপশানগুলো দেখো। অপশান এ কিন্তু বলছে সুপরিবর্তনীয়, অপশান বি বলছে দুষ্পরিবর্তনীয়, অপশান সি কিন্তু বলছে উভয় এবং অপশান ডি নয়। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, অর্থাৎ তখন কিন্তু তাকে সুপরিবর্তনীয় বলা হয়। তো কী বলা হয়? সুপরিবর্তনীয় কিন্তু বলা হয়। তো নেক্সট পরের পেজে যাব। 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে কী বলছে যে রাষ্ট্রপ্রধানের বিল বাতিল করার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়। তো তাকে কি বলা হয়? অপশান এ কিন্তু বলছে কোরাম, অপশান বি কিন্তু বলছে অধ্যাদেশ, অপশান সি বলছে ভেটো ক্ষমতা এবং অপশান ডি কিন্তু বলছে কোনোটি নয়। তো খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। তো এর সঠিক উত্তর তোমরা সবাই জানো, অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর। অর্থাৎ রাষ্ট্রপ্রধানের যে কোনো বিল বাতিল করার ক্ষমতা তাকে কিন্তু ভেটো ক্ষমতা বলা হয়। তো নেক্সট 16 নম্বর বলছে কত নম্বর অংশ বা কত নম্বর পার্ট বা অধ্যায় থেকে রাজ্যের যে শাসন ব্যবস্থা সেটা সম্পর্কে জানা যায়? তো অপশান এ কিন্তু বলছে তৃতীয় অধ্যায় থেকে, অপশান বি বলছে চতুর্থ অধ্যায় থেকে, অপশান সি বলছে পঞ্চম অধ্যায় থেকে এবং অপশান ডি কিন্তু বলছে ষষ্ঠ অধ্যায় থেকে। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, অর্থাৎ কি ষষ্ঠ অধ্যায় বা পার্ট নম্বর কিন্তু 6 থেকে আমাদের রাজ্যের যে শাসন ব্যবস্থা সেটা সম্পর্কে কিন্তু জানা যায়। তো নেক্সট দেখো। তো 17 নম্বর কোশ্চেন কী বলছে যে কততম সংবিধান সংশোধনে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং এই ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দ যুক্ত হয়? তো অপশানগুলো দেখো। অপশান এ কিন্তু বলছে 41তম অ্যামেন্ডমেন্ট দ্বারা, অপশান বি কিন্তু বলছে 42তম অ্যামেন্ডমেন্ট বা 42তম সংশোধন দ্বারা, অপশান সি বলছে 44তম সংশোধন দ্বারা এবং অপশান ডি কিন্তু বলছে 49তম সংবিধান সংশোধন দ্বারা। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, অর্থাৎ 42তম অ্যামেন্ডমেন্ট দ্বারা কিন্তু আমাদের যে সংবিধানের প্রিয়াম্বেল বা প্রস্তাবনা সেখানে কিন্তু সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুইটি শব্দ কিন্তু অ্যাড করা হয়। তো সংবিধানটার সেই কততম? এটা কিন্তু 42তম বা 42তম অ্যামেন্ডমেন্ট কিন্তু। তারপর বলছে 18 নম্বর কোশ্চেন যে কত সালে 42তম সংবিধান সংশোধন হয়েছিল? তো এটারই আরেকটা পার্ট কিন্তু। ঠিক আছে, তো অপশানগুলো দেখো। অপশান এ কিন্তু বলছে 1973 সাল, অপশান বি বলছে 1974 সাল, অপশান সি বলছে 1975 সাল এবং অপশান ডি কিন্তু বলছে 1976 সাল। ও এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, অর্থাৎ 1976 সালে কিন্তু আমাদের 42তম যে অ্যামেন্ডমেন্ট বা 42তম যে সংবিধান সংশোধনী সেটা কিন্তু করা হয়েছিল। তো নেক্সট দেখো 19 নম্বর কোশ্চেনের দিকে দেখাবো। 19 নম্বর কোশ্চেন কী বলছে যে কত সালে প্রথম মার্কিন সংবিধানে অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানে একটি প্রিয়াম্বেল বা প্রস্তাবনা যোগ করা হয়? তো অপশানগুলো দেখো। অপশান এ কিন্তু বলছে 1785, অপশান বি বলছে 1786, অপশান সি বলছে 1787 এবং অপশান ডি কিন্তু বলছে 1887। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি, অর্থাৎ 1787 সালে কিন্তু ভারত বলছি মার্কিন সংবিধানে কিন্তু একটি প্রস্তাবনা বা প্রিয়াম্বেল কিন্তু যুক্ত করা হয়। তো সালটা কত বা ইয়ারটা কত? 1787 বা 1787 সাল। তো নেক্সট 20 নম্বর কোশ্চেনের দিকে দেখাবো। সংবিধান প্রণয়নের সময় প্রস্তাবনায় কোন দুটি শব্দ যুক্ত ছিল না? অর্থাৎ আমাদের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন তৈরি হয় তখন তার যে প্রিয়াম্বেল সেখানে কোন দুটি শব্দ অনুপস্থিত ছিল? তো অপশানগুলো দেখো। সামাজিক ও রাজনৈতিক, অপশান বি বলছে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, অপশান সি বলছে সার্বভৌম ও গণতান্ত্রিক এবং অপশান ডি কিন্তু বলছে সবকটি যুক্ত ছিল। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, অর্থাৎ সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই দুইটি শব্দ কিন্তু আমাদের প্রিয়াম্বেলে প্রথম অবস্থায় অনুপস্থিত ছিল। তো নেক্সট দেখো
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে, এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং লাইক করবে, এবং পাশে থাকা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে কিন্তু অল করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো এত অবধি ভিডিওটা না টেনে দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ, এবং যারা এর পরের পার্টগুলোও দেখতে চাও তারা কিন্তু অবশ্যই করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করে দিও। তো এত অবধি ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।